দর্শক, বিশ্বকাপ আছে, কেমন চলছে বাংলাদেশের পথ চলা? এখন পর্যন্ত 2টা পয়েন্ট পাওয়া গেছে। ভারতের মাটিতে ভারতকে রুখে দেওয়া গেছে, 1-1 গোলে সেই ম্যাচটা ড্র হয়েছিল। এবং কাতারের শেষ খেলাটায় আফগানিস্তানের বিপক্ষেও 1-1 গোলের ড্রতে বাংলাদেশ এখন পর্যন্ত তাদের ঝুলিতে 2 পয়েন্ট যোগ করতে পেরেছে। 3টা হোম ম্যাচ ছিল বাংলাদেশের, তবে করোনার কারণে সবগুলো ম্যাচই খেলতে হচ্ছে কাতারে। আফগানিস্তান, ভারত এবং ওমানের সাথে ঘরের 3টা ম্যাচই কিন্তু বাংলাদেশকে খেলতে হচ্ছে বাইরের মাটিতে। আফগানিস্তান খেলাটা শেষ হয়ে গেছে, নেক্সট মিশন ভারত। সবসময় আসলে ভারতের সাথে বাংলাদেশের একটা কঠিন প্রতিদ্বন্দ্বিতা চলে। এখন যেই অবস্থান, র্যাঙ্কিং 105 নম্বরে আছে ভারত, বাংলাদেশের অবস্থান 184। কতটা আসলে আশা করা উচিত? বাংলাদেশ এই ম্যাচে আসলে কি প্রত্যাশা করতে পারে? সেই সব বিষয় নিয়ে কথা বলবো আজকে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছে আমি নাবিল কাসার। আমাদের সাথে ইতিমধ্যেই তিনজন অতিথি যুক্ত আছেন কাতারে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করতে থাকা ইকবাল হোসেন, আছেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, সাবেক অধিনায়ক ও কোচ সাইফুল বারী টিটু। তিনজনকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। একেবারে শুরুতে আসলে একটু কাতার থেকে ঘুরে আসতে চাই। ইকবাল হোসেন কাতার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভারতের খেলাটা সোমবার দিন, যেমনটা আসলে আমরা বলছিলাম, ভারত তো র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে, শক্তিমত্তাও বাংলাদেশের চেয়ে ভারতকে অনেকখানি আসলে এগিয়ে রাখা যায়। কী ধরনের মানসিক অবস্থা আসলে বাংলাদেশ দল আছে এবং কী ধরনের প্রত্যাশা করছেন আপনারা? ধন্যবাদ ডিবিসিকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। আসলে আমরা বাংলাদেশে কাতারে আমরা প্রথম একটা ম্যাচ খেলেছি, গত ম্যাচ খেলেছি আফগানিস্তানের সাথে আমাদের প্লেয়াররা চেষ্টা করছে তার শতভাগ উজাড় করে দিতে। আসলে যখনই আমাদের ইন্ডিয়ার সাথে খেলা হয়, এটাকে আমরা হাই ভোল্টেজ ম্যাচ বলে থাকি, কারণ সম্ভবত আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচটাকে আমরা সব ম্যাচকে আমরা গুরুত্ব দিই, কিন্তু এই ম্যাচটা আসলে আমাদের কাছে যখন খেলোয়াড় ছিলাম তখন থেকে একটু আলাদাভাবে দেখেছি। তো এখনো এই ম্যাচটাকে আমরা ওইভাবে দেখে আমাদের প্লেয়ারদেরকে নিয়ে আজকে আমরা প্র্যাকটিস সেশন অনুসরণ করেছি, গতকালকে সকালে আমরা মিটিং করেছি। চাচ্ছি যে ইন্ডিয়ার এগেইনস্টে আমাদেরকে একটা ভালো রেজাল্ট করতে হবে এবং দলের প্রত্যেকেই সুস্থ আছে, এক্সেপ্ট সোহেল রানা ছাড়া সবাই সুস্থ আছে। তো আশা করি সবাই তার সেরাটা দেওয়ার জন্য মানে উদ্দীপ হয়ে আছে, মাঠে তার সেরাটা দেওয়ার জন্য। এই জন্য প্লেয়ারদেরকে বলা হয়েছে যে আসলে এই ম্যাচটা আমাদের জন্য কতটুকু ভাইটাল, এই জিনিসটা খেলোয়াড়রা উপস্থাপন করতে পেরেছে এবং লাস্ট ম্যাচে যেভাবে তারা কামব্যাক করে আসছে, আমি আশাবাদী যে আসলে আগামী পরশুদিন আমাদের যে ইন্ডিয়ার সাথে খেলা, এই খেলাতে আমাদের ছেলেরা একটা ভালো রেজাল্ট করবে। একটু সাইফুল ভাই টিটুর কাছে যেতে চাই। আফগানিস্তানের সাথে বাংলাদেশ 1-1 গোলে ড্র করেছে, ভালো খেলেছে এটা আসলে বলতেই হবে, এবং শেষ দিকে তপু বর্মন গোল করেছেন। স্ট্রাইকাররা গোল পাচ্ছে না, এই সমস্যাটা আসলে বাংলাদেশের বহু পুরনো। এখন পর্যন্ত আসলে আফগানিস্তানের যে ম্যাচটা দেখেছেন, কেমন দেখলেন? না, ইটস এ কোয়াইট কমেন্ডেবল পারফরমেন্স আমার দৃষ্টিতে, যেখানে জীবন নাই, আদউদ্দিন নাই, ইব্রাহিম গিয়ে খেলতে পারেনি, সুফিল নাই। তো অ্যাটাকিং সাইডটা অনেক দুর্বল হয়ে যাওয়ার কথা, বাট সেখানে আমি দেখলাম যারা খেলেছে দে গেভ দেয়ার বেস্ট। আমি বলবো যে ফার্স্ট হাফটা তো অসম্ভব ভালো পেয়েছে বাংলাদেশ ইন টার্মস অফ অ্যাটাকিং। ডিফেন্ডিং কে একটু লো ব্লক করলেও কাউন্টার অ্যাটাকের সুযোগগুলি ছিল। আফগানিস্তানের মেইনলি স্ট্রঙ্গার পয়েন্ট হচ্ছে ওদের ফিজিক্যালিটি, এবং আমি মনে করি যে টেকনিক্যাল স্কিল ওদের বেটার আমাদের চেয়ে। বাট ওই জিনিসটা আমরা কিন্তু হার্ডওয়ার্ক দিয়ে কভার করার চেষ্টা করেছি। আপনি দেখে থাকবেন বিপ্লু এবং রহমত এবং আরেকদিকে রাকিব এবং তারেক কাজী, তারা যেভাবে পার্টনারশিপে ডিফেন্ডিং করেছে, একদম নিচে নেমে, এবং আবার যখন অ্যাটাকিং এ যাওয়ার ক্ষেত্রে যখন গিয়েছে, মতিন মিয়া অসম্ভব হার্ড ওয়ার্ক করেছে পুরো ম্যাচে। সে অ্যাকচুয়ালি তার পার্টনারের অভাব বোঝা যাচ্ছিল যে সে ইউজুয়াল পার্টনার নাই। তো বিপ্লু যখন নেমে গিয়ে ডিফেন্ডিং করছে একদম লো ব্লকে গিয়ে রহমতের সাথে, যেটা আফগানিস্তান করছিল অ্যাকচুয়ালি ডেভিড নাজেম ওদের যে রাইট ব্যাকটা একদম উইং এ দিয়ে ওমরান হায়দারি যে উইং এর প্লেয়ারকে ভিতরে এসে বাংলাদেশের ডিফেন্সে বেশ প্যানিক তৈরি করার চেষ্টা ছিল। তো ওই সময় দেখা গিয়েছে যে যখনই ডেভিড নাজেম ইন ট্রানজিশন বল নাই আফগানিস্তানের পায়ে, তখন ওদিক দিয়ে মতিন গিয়ে পেনিট্রেট করার চেষ্টা করেছে। তপু এবং বলবো রাফি যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে, এবং মিডফিল্ডে আমি সোহেল রানা যতক্ষণ ছিল, সোহেল রানা এবং জামাল, তাদের ব্লক গুলি ছিল দেখার মতো, যে অনেকটা 4-1-4-1, আবার কখনো কখনো 4-4-2। তো ওই ব্লকটা কমপ্লেক্স থাকার কারণে ফার্স্ট হাফে দেখেন আফগানিস্তান অনলি দুটা বোধহয়
শর্টেড গোল ছিল। বাট একটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে যে আমরা যখনই গোল খাচ্ছি তখন যে পিরিয়ডটা 15 থেকে 20 মিনিট আমরা বেশ আমরা ছিলাম, ডিসঅর্গানাইজ ছিলাম, কারণ ওই সময়টা আমরা আরো গোল খেয়ে যেতে পারতাম। তো আমাদের মাথায় রাখতে হবে যে হোয়াট এভার দ্য মানে সিচুয়েশন ইজ, গোল লাইন ইজ, এক গোল হলে কিন্তু দেখা যায় আমরা যে কোনো সময় শোধ করা যায়। হ্যাঁ ফিরতে পারি, বাট 2 গোল হয়ে গেলে কিন্তু ইট উইল বি মোর ডিফিকাল্ট। তো এই জন্য আমরা রহমতের আউট অফ পজিশন থাকাটা থেকে যে গোলটা হলো, ওটার পর আবার রাফি একটা হাফ লাইনে গিয়ে ট্যাকেল করে আউট অফ পজিশনে গেল, তখন অনেকটা 4 ভার্সেস 2, আফগানিস্তানের 4 প্লেয়ার, আমাদের 2 ডিফেন্ডার। তো ওই সিচুয়েশন গুলি আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং ইন্ডিয়ার সাথে আমি মনে করি যে এই ম্যাচের যে কামব্যাক করা, রিবাউন্ড মেন্টালিটি, 1 গোলে হারছিলাম ফিরে এসেছি, এই কনফিডেন্সটা নিয়ে আমরা ক্যারি করে আমার মনে খুব কাজে দিবে ইন্ডিয়ার সাথে। এবং ইন্ডিয়ান ডিফেন্ডার কিন্তু আফগানিস্তানের চেয়ে বেটার। আফগানিস্তান যে ডিফেন্ডিং করেছে তার চেয়ে ভালো ডিফেন্ডিং করবে। তো গোল করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ একটা হবে আমার মনে হচ্ছে। তারপরেও আমি মনে করি যে নিশ্চয়ই টিম প্ল্যান মানে গেম অ্যানালিসিস এবং গেম প্ল্যান সাজানো হয়ে গেছে, যে আমি যে টিম কিভাবে খেলাবে। আমার মনে হয় তো যেভাবে আমরা আফগানিস্তানের সাথে খেলেছি হয়তো এভাবেই কিছুটা খেলবে। দেখা যাক কি হয়, ম্যাচ হলে বোঝা যাবে। একটু মামুনুরের কাছে যেতে চাই। জেমিটাকে আমরা সবসময় দেখছি 2জন হোল্ডিং মিডফিল্ডার খেলানোর প্রবণতা তার মধ্যে আছে, এটা তো অবশ্যই দলের জন্য ভালো একটা ফল বয়ে আনছে। এবং আফগানিস্তানের ম্যাচটার কাটাছেড়া যদি করতে বলি, অবশ্যই পুরো সময় জুড়ে বাংলাদেশ ভালো খেলেছে, তবে সবসময় আমরা দেখি যে বাংলাদেশ জাতীয় দল শেষ দিকে গিয়ে কিছুটা খেয়ে হারিয়ে ফেলে। এই ম্যাচে ঠিক অপোজিটটা দেখা গেছে, শেষ 15-20 মিনিটে বাংলাদেশ অনেক বেশি ইন্সপায়ার্ড ছিল, মোটিভেটেড ছিল, এবং সেই সফলতাতেই কিন্তু আসলে গোলটা এসেছে। আপনার কাটাছেড়া কি বলছে? জেমির আন্ডারে লাস্ট 3 ইয়ার্স ধরে আমরা যে ফুটবল মানে ওই টিমের মেম্বার, আমি নিজেও ছিলাম, আমি বলবো যে এই টিমের ইয়ং প্লেয়ার বেশি আছে। আমি বলবো যে লাস্ট যতগুলি ম্যাচ হয়েছে সবকিছুর ম্যাচ, প্রত্যেকটা ম্যাচের আমরা লাস্ট 20 মিনিটস আর 30 মিনিটস সবচেয়ে ভালো ফুটবলটা খেলতে পেরেছি। তার কারণ হচ্ছে আমাদের ইয়ং প্লেয়ার আছে এবং ইয়ং ট্যালেন্ট আছে কিছু, এবং খুব স্পিডি প্লেয়ার উপরে আছে, এবং আমাদের ডিফেন্ডিং শেপটা খুবই ভালো। এবং টিমের টোটাল টিম ফুটবলের যে জিনিসগুলি ওই টিটু ভাই যেটা বলছে যে গ্যাপ, এটাকে আমাদের ডিফেন্ডিং জন্য কোনো স্পেস না দেওয়াটা, এটা খুবই আমাদের টিমের ডিফেন্ডিংটা সবচেয়ে বেশি স্ট্রং। আর আমি বলবো যে আমাদের টিম আপনার আফগানিস্তানের টিমের থেকেও দেশের থেকেও এগিয়ে ছিল ফিটনেসের দিক দিয়ে, রানিং কন্ডিশন বলেন, বিকজ অফ আমরা সবাই লিগের মধ্যে ছিলাম এবং রিকভারি টাইমও টিম পেয়েছে। এবং 90 মিনিট যে একটা ধরন ছিল, এটা লাস্ট বিগত 2 বছর ধরে এই জিনিসটা কন্টিনিউ হচ্ছে। এখানে লাস্ট 20-30 মিনিটস আমরা সবচেয়ে বেস্ট ফুটবলটা খেলতেছি। এবং শুধু সেটা আফগানিস্তানের ক্ষেত্রে না, ইন্ডিয়ার ক্ষেত্রেও দেখেন, কাতারের ক্ষেত্রেও দেখেন, ওমানের ক্ষেত্রেও দেখেন, প্রত্যেকটা ম্যাচ আমাদের গুড সাইড হচ্ছে হলো আমরা ফার্স্ট লিগে আফগানিস্তানের সঙ্গে 3 পয়েন্ট দিয়ে দিয়েছি তাদেরকে। বাট আমাদের এই ম্যাচে আমরা 1 পয়েন্ট নিয়ে আসছি, 3 পয়েন্ট আর দিতে হয়নি। বাট আমাদের যে টার্গেট ছিল আফগানিস্তান ভারত নিয়ে, ওই টার্গেটে আমরা আসলে একটা ধাপ এগিয়েছি। এবং আমাদের যখন নেক্সট টার্গেট ভারত, আমি মনে করি যে আফগানিস্তানের ম্যাচটা ভুলে যেয়ে আমাদের ফোকাসটা ইন্ডিয়া ম্যাচে থাকা উচিত। মামুনুরের কাছে আমি একটু জানতে চাই, ফিটনেসের কথা বলছিলেন এবং জেমিডে আসার পর থেকে শেষ 20-25 মিনিটে বাংলাদেশ দল আগের চেয়ে অনেক বেশি ভালো খেলছে। ফিটনেসের এই যে হঠাৎ করে এই উন্নতিটা, গেল 5 বছর আগের সাথে যদি আমরা তুলনা করি, এখন তো আসলে ফিটনেসের দিক থেকে বাংলাদেশ দল অন্য যে কোনো দলের সাথে আসলে টেক্কা দিতে পারে। এই যে উন্নয়নটা, এটার পেছনে আসলে জেমিডের হাত কতটুকু, এবং আপনারা নিজেরাও তো আসলে কথা বলে বলেই এই পর্যায়ে এসেছেন, একটু যদি পেছনের গল্পটা বলতেন। এটা মেন দিক ছিল হলো, দেখেন এখন টিমে আপনার 17 থেকে 18 বছরের প্লেয়ার অনেক বেশি, এবং আমাদের ফিজিক্যাল ফিটনেস নিয়ে এখন প্লেয়াররা অনেক কাজ করে। বেশিরভাগ সময় আমরা সময় পেলে কিন্তু রানিং বলেন, পাওয়ার ট্রেনিং বলেন, জিম বলেন, সবাই করতেছে। এবং জেমির আন্ডারে জেমি যতটুকু পেরেছে, সে লন্ডন থাকলেও তার শিডিউলগুলি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ওইগুলো আমরা পালন করতাম। কারণ ওই পালন করার ক্ষেত্রে প্লেয়াররা খুব এগিয়ে, এবং সবচেয়ে বেশি হলো ইয়ং প্লেয়ার বেশি টিমে। যখন এটা আপনার শুধু এই লাস্ট 4-5 ইয়ার্সে না, এটা আপনার বিগত যদি দেখেন যে ওই টি20 খেলার 2010-এ আমাদের যে ইয়ং টিম ছিল তখন 8-9 এর দিকে, তখন আমাদের ন্যাশনাল টিমে কিছু ইয়ং, আমরা 7-8 জন প্লেয়ার ছিলাম। ওই টাইমটাতে ছিল 13-14-15 পর্যন্ত। তারপর একটা গ্যাপ হয়েছে, আবার স্টার্ট হয়েছে, বিকজ ট্রেনিং শিডিউল গুলি কিছুটা চেঞ্জ হয়েছে, রানিং এবং ফিজিক্যাল। আমরা এখন খাওয়া দাওয়া নিয়ে সবাই
অনেকটু সিনসিয়ার, প্রত্যেকটা প্লেয়ার এখন খাওয়া দাওয়া নিয়ে সিনসিয়ার। এখন নিজেকে খেলতেও গেলে এবং নিজের ফিটনেস ধরে রাখতে হলে আমাদের এগুলো মেনটেন করতে হবে। এগুলো এখন সব প্লেয়ারদের আপনার শিডিউলে দেওয়া থাকে। 150 প্লেয়াররা এখন অলমোস্ট সবাই ফিজিক্যাল ফিট থাকার ট্রাই করে। একটু ইকবাল হোসেনের কাছে জানতে চাই, ভারতের সাথে এখন পর্যন্ত যে পরিসংখ্যান, সেখানে তো বাংলাদেশ অনেকখানি পিছিয়ে। 28টা ম্যাচ খেলেছে ভারতের সাথে বাংলাদেশ, 14টা ম্যাচ হেরেছে, 11টা ড্র করেছে এবং 3টা ম্যাচে বাংলাদেশ দল জিততে পেরেছে। এবং শেষ ম্যাচটা বিশ্বকাপ বাছাইয়ের ভারতে কলকাতার মাটিতে একেবারে জিততে জিততে আসলে শেষ মুহূর্তে গোল হজম না করলে হয়তো বাংলাদেশ 3টা পয়েন্ট পেতে পারতো। এই ম্যাচে যদি বাংলাদেশ 3 পয়েন্ট পায়, সেক্ষেত্রে তো পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে আসার সুযোগও আছে। কতটা মোটিভেশন আসলে কাজ করছে খেলোয়াড়দের মধ্যে? ইকবাল হোসেন কি শুনতে পাচ্ছেন আমাকে? আসলে মোটিভেশন বলতে আমাদের যে এশিয়া কাপের যে প্রস্তুতি, প্রত্যেকটা ম্যাচকে আমাদের খেলোয়াড়রা প্রত্যেকটা ম্যাচকে তার ফাইনাল হিসেবে নিয়েছে। রেজাল্ট যাই হোক না হোক, আমাদেরকে ভালো খেলতে হবে, জিততে হবে। আমাদের খেলোয়াড়দের ভিতরে এই জিনিসটা আমি মনে করেছি যে এখন আমাদের টিমের মধ্যে এই জিনিসটা প্রবলভাবে প্লেয়ারদেরকে সাড়া দিচ্ছে যে আমাদেরকে ভালো করতে হবে, ভালো করতে হলে পরবর্তীতে আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারবো, বা আমাদের নিজেদের অবস্থানের জন্য, আমাদের র্যাঙ্কিং এর জন্য আমাদের একটা বিজয়, ইন্ডিয়ার এগেনস্টে জয়টা আমাদের খুব দরকার। এটা প্লেয়াররা উপস্থিত করতে পারছে। যেহেতু যার প্রতিফলন স্বরূপ গত ম্যাচের কথা একটা আমি আপনাকে বলবো, দেখেন গত ম্যাচে তপু বর্মন যে গোলটি করেছে, আসলে এই বলটাও কিন্তু সে পেয়েছে আমাদের ডিফেন্ডার, আরেকটা ডিফেন্ডার রাফি পেয়েছে। আসলে কিন্তু এটা কিন্তু একটা অনেক বড় জিনিস যে একটা টিমের যখন দায়িত্ব নিতে হয় তখন সবাইকে দায়িত্ব নিতে হয়। তো আমি আসলে স্পেশালি ওদেরকে, আমাদের ডিফেন্ডারকে, তপু, রাফি, এদের সবাইকে, পুরো টিমকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে আসলে তারা ওই লাস্ট 20 মিনিটে যে চেষ্টাটা করেছে, আমরা আসলে এই চেষ্টাটা ইন্ডিয়ার সাথে প্রথম থেকে করতে চাই। খেলোয়াড়দের ভিতর এই জিনিসটা আমরা উদ্বুদ্ধ করতে চাচ্ছি যে আমাদেরকে মাঠে খেলতে হবে, জিততে হবে, এই জিনিসটা। এবং আমাদের টিমের সবারই একটাই মোটিভ এখন, শুধু ইন্ডিয়ান খেলাটা নিয়ে। ইন্ডিয়াতে খেলাটা আমরা ভালো করতে পারলে ইনশাল্লাহ এর পরবর্তী ম্যাচটা আমাদের 15 তারিখ আছে, ওটা নিয়ে পরে হয়তো চিন্তা করবে। কিন্তু সবাই এখন নজর দিয়ে রাখছে এই শুধু ইন্ডিয়ার ম্যাচটা নিয়ে। এবং ইন্ডিয়ার ম্যাচটা ভালো করার জন্য আশা করি প্লেয়াররা আগামী ম্যাচে হয়তো ইনশাল্লাহ তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। একটু সাইফুল ভাই টিটুর কাছে জানতে চাই, যেমনটা আসলে ইকবাল হোসেন বলছিলেন যে রিয়াদুল হাসান রাফির অ্যাসিস্টে গোলটা তপু বর্মন করেছেন এবং দুজনই বাংলাদেশ দলের সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ফরওয়ার্ড লাইনে যখন দরকার পড়েছে তারা কিন্তু ঠিকই এগিয়ে গিয়েছিলেন। সেট পিস থেকে আসলে গোলটা হয়েছে, সেট পিসটা ফিরিয়ে দিয়েছিলেন ফিস্ট করে গোলকিপার, কিন্তু তখন কিন্তু এই দুজন ডিফেন্ডার উঠে আসেনি, ওই জায়গাটাতেই ছিলেন। আর যেটা বোঝা গেছে যে বাংলাদেশ ম্যাচে ফিরতে চাচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা তো আসলে পজিটিভ ইম্প্যাক্টটা সাবস্টিটিউশন থেকে আছে। আনফরচুনেটলি সোহেল ব্যথা পাওয়াতে মানিক মোল্লা নামে, বাট মানিক নামার পর কিন্তু মিডফিল্ডে বাংলাদেশের কন্ট্রোলটা চলে আসে অনেকখানি। এই কারণে এখানে অবশ্য আফগানিস্তানের সাবস্টিটিউশনের কথা বলতে হয়। তাদের ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার যে ছিল ফারসাদ নূর, ওদের ক্যাপ্টেন, এবং ফয়সাল শায়েস্তে নাম্বার 10 যে বাম্পায়ার প্লেয়ারটা, ওদের বসানোর পর কিন্তু বাংলাদেশের মিডফিল্ডের কন্ট্রোল অনেকটা চলে আসে এবং মানিক নামার পর ওটা আরো বাড়ে। মানিক যেটা করছিল আসলে লং পাস গুলি খেলছিল, সুইচ করছিল এক সাইড থেকে আরেক সাইড। তো আমি বলবো যে আসলে এই সাবস্টিটিউশন প্লাস হচ্ছে যে অদম্য ইচ্ছা যে আমরা ক্যান উই কাম ব্যাক ইন দিস ম্যাচ, ওই জিনিসটা খুব জরুরি। এবং ইন্ডিয়ার সাথে যেটা আমার মনে হয় যে ইন্ডিয়ার সাথে আমরা যেভাবেই খেলি, আমরা যেমন লো ব্যাক ডিফেন্ডিং করে কাউন্টার অ্যাটাক বেস যেটা করি, ইন্ডিয়া কিন্তু কাতারের সাথে সেম একই জিনিস করেছে এবং ইন্ডিয়ান কাউন্টার অ্যাটাক কিন্তু আমাদের চেয়েও ভালো। তো আমাদের এই ব্যাপারটা এখন সতর্ক থাকতে হবে যে আমরা যদি অ্যাটাকে যাই, আমাদের সিকিউরিটি যেন থাকে, আমরা যেন ওদের কাউন্টার সামাল দিতে পারি। এবং ইন্ডিয়ান এখন যেটা দেখা যাচ্ছে যে সন্দেশ জিংহান ফিরে এসছে ক্যাপ্টেন যে, এবং যদিও রাহুল বেকে রেড কার্ড খেয়েছে লাস্ট ম্যাচে রাইট ব্যাকটা, বাট ওদের প্রীতম কোটাল হয়তো রাইট ব্যাকে যাবে এবং আদিল খান হয়তো স্টপারে চলে আসবে জিংহানের সাথে। তো ডিফেন্ডিং এর ইয়েতে ওদের ইয়েটা বেশ ভালো এবং ওদের কোয়ালিটি আছে। বাট সবকিছু হচ্ছে যে আমাদের এই পর্যন্ত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এ বেস্ট ম্যাচ খেলেছি আমরা শর্ট লেগে ইন্ডিয়ার সাথে, যেটা জিততে পারতাম, যেটা অলরেডি আমরা বলেছি। তো ওই জায়গা থেকে আমাদের সাহসটা নিতে হবে যে এনিথিং ইজ পসিবল। আমরা যদি, আমি মনে করি গোলকিপার
এবং ডিফেন্ডার, এই দুইটা পজিশনে যদি আমরা অটল থাকি, আমরা যদি দৃঢ় চিত্তে ডিফেন্ডিং করতে পারি, গোল যদি আমরা না রিসিভ করি, যত সময় যাবে আমরা ততই তপুর মতো এরকম একটা গোল যে কোনো সময় আসতে পারে। তো আমার মনে হয় যে ওইটাই টার্গেট থাকা উচিত। ফার্স্ট 10 মিনিট, দেন 20 মিনিট, 30 মিনিট, ফার্স্ট হাফ 50 মিনিট, এইভাবে আগানো উচিত। এবং এটা করলে আমার মনে হয় আমরা ইন্ডিয়ার সাথে ভালো করতে পারি, আমরা হয়তো একটা জয় দেখতেও পারি। দর্শক, বিশ্বকাপ বাছাই বাংলাদেশের এখনো আরো দুটো ম্যাচ বাকি আছে। ভারতের পরে ওমানের সাথেও বাংলাদেশ খেলবে, সেই বিষয়গুলো নিয়ে আরো কথা বলতে চাই, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। কোথাও যাবেন না, আমাদের সাথে আছেন তিনজন অতিথি, তাদেরকে নিয়েই আলোচনা করব পরবর্তী পার্টে। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছে আমি নাবিল কাসার। আমাদের সাথে ইতিমধ্যেই তিনজন গেস্ট যুক্ত আছেন কাতারে অবস্থানরত বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন, আছেন কোচ সাইফুল ভাই টিটু ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। মামুনুলকে দিয়ে একটু শুরু করতে চাই। ভারতের কথা বারেবারেই আসলে বলছিলাম, এবং ভারতে আপনি খেলেছেন, ভারতের যে ফ্র্যাঞ্চাইজি লিগটা হয়েছে অ্যাথলেটিকো ডি কলকাতার হয়ে আপনি খেলেছেন, সেখানে সল্টলেকে বাংলাদেশ যে ম্যাচটা খেলেছে 1-1 গোলে ড্র করেছে। ভারত আসলে ফুটবল উন্মাদনা হয়তো বাংলাদেশের চেয়ে অনেকখানি এগিয়ে, র্যাঙ্কিংয়েও এগিয়ে। বর্তমানে ভারতের অবস্থান 105, বাংলাদেশের 184। এরপরে আমরা আসলে জয়ের স্বপ্ন দেখছি। আপনার কাছে আসলে কি মনে হচ্ছে, কতটা বাস্তবতার সাথে এই স্বপ্নটা যাচ্ছে? এবং একটু যদি সল্টলেকের সেই ম্যাচটার কথাও বলতেন। দেখেন, লাস্ট 4 ম্যাচ ধরে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ কিন্তু ভারতের ম্যাচ ড্র ছিল, এবং প্রত্যেকটা ম্যাচে আমরা গোলের দিক দিয়ে এগিয়েছিলাম লাস্ট 4 ম্যাচে। এটাই কিন্তু আমাদের বড় শক্তি অবশ্যই। এবং ইন্ডিয়া ভারত বাংলাদেশের ম্যাচ টিটু ভাইও খেলেছে, ইকবাল ভাইও খেলেছে। ভারত বাংলাদেশ ম্যাচ যতই ভারত র্যাঙ্কিং এ আগে থাকুক, এই ম্যাচ 50-50 ম্যাচ। এই ম্যাচে আপনাকে ওই টিটু ভাই যেটা বলছে, আমাদের গোল রিসিভ করা যাবে না, এবং আমরা সুযোগ যদি পাই ওই সুযোগটা কাজে লাগানো। ওই সুযোগটা যখনই কাজে লাগাবেন তখন ম্যাচটা আপনারই হয়ে যাবে। এবং এই ম্যাচগুলিতে আমাদের প্লেয়াররা, আমরা প্লেয়ার যারা খেলি বা যারা ছিলাম, তারা সবাই কিন্তু এই ম্যাচটার জন্য ওয়েট করে থাকতো যে ভারতের বিপক্ষে হারা যাবে না। ভারতের ম্যাচ এবং পাকিস্তানের ম্যাচ বেশিরভাগ এই ম্যাচগুলিতে আমরা আমাদের বেস্ট পারফরমেন্স করব এবং সবচেয়ে বেস্টটাই দিব। সবাই কিন্তু ম্যাচগুলির দিকে তাকিয়ে থাকে খেলার জন্য। আমি বলবো আমাদের প্লেয়াররাও, যে আমরা স্টার্টিং থেকে ফার্স্ট লিগের পর থেকে সেকেন্ড লিগে এসে যে টার্গেটটা আমাদের নেওয়া, কোচ সহ প্লেয়ারদের, কোচিং স্টাফ সব প্লেয়ারদের আফগানিস্তান আর ইন্ডিয়ান ম্যাচ, এই দুইটা ম্যাচে আমাদের পয়েন্ট অর্জন করার যে টার্গেটটা, আমরা অলমোস্ট আফগানিস্তানের সঙ্গে 1 পয়েন্ট অর্জন করেছি, এবং ইন্ডিয়ার সঙ্গে যদি আমরা 3 পয়েন্ট অর্জন করি তাইলে আমরা গ্রুপে একটা ভালো অবস্থানে থাকবো। এবং আমরা জানি তাদেরকে 3 পয়েন্ট না দিয়ে আসি, আমরা যদি 3 পয়েন্ট পাই, আমরা গ্রুপে একটা ভালো শেষ করলে আমরা গ্রুপে ভালো অবস্থানে থাকবো 3 থেকে 4 নম্বরে, তাহলে আমাদের অবস্থান আগে থেকেও খুবই উন্নতি হবে। আমি বলবো যে এইসব ম্যাচ খুব কম খেলার সুযোগ হয়, যখনই আসে তখনই আমাদের সব প্লেয়ার বলেন, আমাদের বাংলাদেশের সাপোর্টার বলেন, কোচিং স্টাফ বলেন, এক্স প্লেয়াররা বলেন, কোচেসরা বলেন, সবাই তাকিয়ে থাকে এই ম্যাচের দিকে, যে এই ম্যাচে আমাদের টিম ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। আমি আসলে র্যাঙ্কটা বিবেচনা দেখি না, আমাদের প্লেয়াররা যদি সবাই তাদের বেস্ট পারফরমেন্সটাই যদি মাঠে করতে পারে, আমি আশাবাদী আমাদের জয়লাভ করে আমরা ভালো নেক্সট ম্যাচ ওমানের জন্য রেডি হতে পারবো। আমি একটু মামুনুরের কাছেই সল্টলেকের ম্যাচটা সম্পর্কে জানতে চাই। সেই ম্যাচের অ্যাটমসফিয়ার আসলে কি ছিল? বাংলাদেশ তো একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে ছিল, শেষ দিকে গোলটা না খেলে হয়তো বাংলাদেশ জিততেই পারত। এবং যেমনটা আপনি বললেন যে শেষ 4 ম্যাচ ধরেই বাংলাদেশ ভারত ম্যাচে, বা ভারত হয়তো র্যাঙ্কিং এগিয়ে আছে, তবে শক্তিমত্তা যে খুব এগিয়ে আছে বা মাঠের খেলা যে খুব এগিয়ে আছে তা নয়। সেই ম্যাচটা স্মৃতিচারণা যদি একটু করতেন। আসলে লাস্ট ম্যাচটা যখন আমরা স্টার্ট করি, ইন্ডিয়াতে যখন যাই, তখন খেলার আগ পর্যন্ত কিন্তু ইন্ডিয়া ভারত ফেভারিট টিম ছিল, এবং তাদের দর্শক, তাদের অ্যাক্টিভিটি সবকিছুতে তারা আমাদের দিক দিয়ে অনেক দূর এগিয়ে তারা নিজেকে উপস্থাপন করা হয়েছে। কিন্তু মাঠের ক্ষেত্রটা, 90 মিনিটের ক্ষেত্রটা পুরো ডিফারেন্ট করে দিল সবকিছু মিলে। 90 মিনিটের মাঠে আমাদের টিম যে ফুটবল খেলেছে, এটা কিন্তু সল্টলেকের তখন 70,000 সাপোর্টারের সামনে তাকিয়ে থাকা ম্যাচ, যে সবাই আমাদের পুরো বাংলাদেশ 16-17 কোটি মানুষ খেলা দেখতেছিল, যে ওই ম্যাচটাই আসলে আমরা 1-0 গোলে এগিয়েছিলাম। লাস্ট মোমেন্টে আমরা এক গোল রিসিভ করছি এবং আবার সুযোগ পেয়েছি, সুযোগটা আসলে কাজে লাগাতে পারিনি। ওই ম্যাচটা আসলে আমি মনে করি এই ম্যাচটা আমাদের, এই ম্যাচকে প্লেয়ারদের একটা উৎসাহিত জাগাবে ভালো খেলার এবং ভালো পারফরমেন্স করে, এবং ওই যে ম্যাচে যে ভুলগুলি করেছি, এই ম্যাচে জানি আমরা এই ভুলগুলি করতে না পারি। আসলে আমি বললাম না, 70-80% প্লেয়ার এই টিমে আছে লাস্ট বিগত 3 বছর ধরে জেমির আন্ডারে 70 থেকে 80% প্লেয়ার এই টিমের সঙ্গে আছে। আমাদের লাস্ট ম্যাচ যে ম্যাচটা সল্টলেক হয়েছে, এটা আমাদের
উৎসাহিত করবে ভালো খেলার এই ম্যাচে। আমি মনে করি ওই ম্যাচটা আর যেটা হয়ে যায় ওইটা কিন্তু ফার্স্ট হয়ে যায়, ওইটার দিকে না থাকে সামনের দিকে এগিয়ে চলা। বাট আমরা আমি 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 তো আপনাকে বললাম, আমরা মনে করি আমরা ভালো রেজাল্ট করবো, আমরা ভালো ম্যাচ খেলবো, আমরা জানি কোনো বড় মিস্টেক না করি ম্যাচে। একটু সাইফুল ভাই টিটুর কাছে যেতে চাই। কোচের ফরমেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ভারতের সাথে আমরা আসলে 3 পয়েন্ট চাচ্ছি, সেক্ষেত্রে কি ধরনের ফরমেশন নিয়ে খেলা উচিত এবং বাংলাদেশ দলের কি আসলে অ্যাটাকিং ফুটবল খেলা উচিত না কাউন্টার অ্যাটাক বেস করেই ইন্ডিয়ার সাথে আসলে রণকৌশলটা সাজানো উচিত বলে মনে করেন? না, আমাদের ফরমেশন তো সবসময় একটাই থাকে, ওটা মাঝে মধ্যে 4-2-3-1, মাঝে মধ্যে 4-4-2, যদি জীবন খেলে তখন দুইটা স্ট্রাইকার সুফিল থাকলে হতো। তো আমার কথা হচ্ছে যে ফরমেশন ডাজন্ট ম্যাটার, আসল ম্যাটার করবে হচ্ছে অ্যাটাকিং এবং ডিফেন্ডিং এবং ট্রানজিশন, এই তিনটা পর্যায়ে আমরা কি করছি। কারণ এখানে হচ্ছে যে ইন্ডিয়ার সাথে আমাদের ডিফারেন্সটা খুব বেশি না, গোল স্কোরিং প্রবলেম ওদেরও আছে, ওদের আইএসএল এ বিদেশি স্ট্রাইকাররা খেলার সুবাদে ওদের ছেত্রীর পরে ওরকম গোল দেখা যাচ্ছে না। ছেত্রী গত ম্যাচ স্টার্ট করেছে, বাট যখন ওদের একটা রেড কার্ড ফার্স্ট হয়, রাহুল ভাইকে খায়, তখন ছেত্রীকে বসিয়ে দিয়ে অন্য উদামজিৎ সিংকে নামিয়েছে। বাট একটা জিনিস হচ্ছে যে এখানে ম্যাচ জিততে চাওয়ার সাথে খেলার টাইম চেঞ্জ করার কিছু নাই। আমার মনে আছে মামুন ছিল টিমে, আফগানিস্তানের সাথে কিন্তু আমরা কোরিয়ায় এশিয়ান গেমসে গিয়েছিলাম, তো ওইখানে আমরা কিন্তু ঠিক কালকে যেভাবে খেলেছি ঠিক এভাবেই খেলেছিলাম এবং লাস্টে মামুন অনেক দূর থেকে শট মারে একটা গোল দিয়ে আমাদের ম্যাচ জিতিয়ে আনে ওই কোরিয়ার এশিয়ান গেমস থেকে। তো আমি বলবো যে বাংলাদেশ টিম আরেকটা জিনিস নজর কেড়েছে আমার, সেটা হচ্ছে যে প্রথম আফগানিস্তানের ম্যাচের সাথে কালকের ম্যাচের ডিফারেন্সটা ছিল, ওই ম্যাচে বাংলাদেশ বল উইন করার পর, ওই ম্যাচেও বাংলাদেশ খুব ভালো ডিফেন্ডিং করেছে, বল উইন করার পর 3টা পাসও খেলেনি, তারপর আবার লুজ করেছে পজিশন। ওই জিনিসটা গতকাল কম দেখা গিয়েছে, মানে গত ম্যাচে যে বাংলাদেশ অন্তত চেষ্টা করেছে যে দ্রুত গতির কাউন্টারে গিয়ে ওদের জোনে ফিনিশ করতে, বেশ কিছু সুযোগও তো তৈরি করেছে, 2-3টা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সুযোগও তো বাংলাদেশ সেই ম্যাচে পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটায় গোলটা ছাড়াও, এটা তো আসলে প্রশংসার দাবি রাখে। হ্যাঁ, এই জন্য আমি বলছি যে এই জিনিসটা নিয়মিত যারা খেলে, এই 4-5 জন প্লেয়ার ছাড়াও যেভাবে খেলেছে, আমার ধারণা এখানে প্লেইং স্টাইল নিয়ে আর চিন্তা ভাবনা করা উচিত না। এবং ইন্ডিয়া যেটা করবে আমার ধারণা, তারা হয়তো কাতারের সাথে যেভাবে খেলেছে সেখান থেকে বের হয়ে একটু বাংলাদেশের সাথে ডমিনেট করতে চাবে, আমরা ওইটাই চাই। আমরা চাই ডিফেন্ডারদের পিছনে ইন্ডিয়া অনেক স্পেস দেয়, তাহলে আমাদের উইঙ্গাররা রাকিব হোক, বিপ্লব হোক, জনি খেলুক বা মতিন মিয়া, ওদের ডিফেন্ডারদের পিছনে জায়গাটা এক্সপ্লোর করুক, ওইটাই আমরা চাই। এবং এটা ডেমিট আমার মনে হয় এই ধরনের চিন্তা হয়তো করবে, বাট তারপরেও তাদের স্পেশাল কোনো প্ল্যান থাকলেও থাকতে পারে, সেটা তো আমি বলতে পারবো না, যেহেতু আমি টিমের সাথে নাই। ইকবাল হয়তো বলতে পারবে, ইব্রাহিম কি খেলছে কিনা আমি জানি না, ইব্রাহিম খেলবে কিনা, ও কি কোয়ারেন্টাইন কাটিয়েছে কিনা আমি এখনো জানি না। ইব্রাহিম খেললে, যেমন ইন্ডিয়ার সাথে ম্যাচে দুইটা পেনাল্টি ছিল, ওইটা দেয়নি ফলটাকে, ইব্রাহিমকে ফল করেছে 2বারই। তো ওই ধরনের দ্রুত গতির প্লেয়ার আমাদের দরকার হবে কাউন্টারে। এবং একটা জিনিস হচ্ছে যে সাইকোলজিক্যালি আমাদের চিন্তা করতে হবে যে ম্যাচের মধ্যে যে সিচুয়েশনই হোক, আমাদের রোলস এন্ড রেসপন্সিবিলিটি, যার যে পজিশন, এটার থেকে যেন আমরা অ্যাকচুয়াল না করি, এটা হচ্ছে বড় কাজে দিবে আমি মনে করি। আমি একটু ইকবাল হোসেনের কাছে জানতে চাই, সাইফুল ভাই টিটু যেমনটা বলছিলেন যে ইব্রাহিম কি দলের সাথে যুক্ত হয়েছেন কিনা, আমরা যতটুকু জানি কোয়ারেন্টাইন শেষে তিনি দলের সাথে যুক্ত হয়েছেন, তার খেলার সম্ভাবনা আছে কিনা, এবং এখন পর্যন্ত আসলে কাতারে যে সময়টা আপনারা পার করছেন, কোনো প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ খেলতে পারেনি, এ নিয়ে দেশে থাকাকালেই আসলে বিভিন্ন ফুটবলাররাই বলেছেন যে একটা প্রস্তুতি ম্যাচ যদি বাংলাদেশ খেলতে পারতো, সৌদি আরবে যাওয়ার কথা ছিল বা কাতারেও খেলার কথা ছিল, এই জিনিসগুলো থেকে আসলে বাংলাদেশ বেরিয়ে আসতে পেরেছে কিনা। এবং আমরা দেখছি যে 2 দিন প্র্যাকটিস করছেন, একদিন রিকভারি সেশন হচ্ছে, সব মিলিয়ে আসলে কাতারের যে বর্তমান পরিস্থিতি এবং যে সুযোগ সুবিধাগুলো আপনারা পাচ্ছেন, সেটা নিয়ে আসলে কতটুকু সন্তুষ্ট? আসলে আমরা এখানে আমাদের যে হোটেলে আমরা আছি, আমাদের হোটেল অনেক ভালো হোটেল, তারপরে এখানে আমরা জিম করতে পারছি, সুইমিং পুল করতে পারছি, এবং অলমোস্ট আমরা এখান থেকে মাঠও পাচ্ছি। তো ওয়েদারটা আজকে যেহেতু আমরা প্র্যাকটিস করেছি যখন, তখন এখানকার ওয়েদারটা 47 ডিগ্রি ছিল, তারপরেও হয়তো আধা ঘন্টা 6টার ভিতরে ওয়েদারটা হয়ে যায়। যেহেতু আমরা যে স্টেডিয়ামে খেলছি, ওই স্টেডিয়ামের মধ্যে একটা শীততাপ নিয়ন্ত্রিত একটা তাপমাত্রা একটা নির্দিষ্ট মাত্রায় থাকে, 22 ডিগ্রি থেকে হয়তো 25-26 ডিগ্রি। তো এখানে আসলে আমাদের প্লেয়াররা ওইভাবে কোনো প্রবলেম মনে করতে পারতেছে না, যে কোনো প্রবলেম হচ্ছে না।
আর আরেকটা ব্যাপার যা জানতে চাচ্ছেন যে এখানে প্র্যাকটিসের যা সুযোগ সুবিধা, মাঠ, এভরিথিং সবই ফ্যান্টাস্টিক। সত্যি সত্যি কথা, সবই তারা একটা ধারাবাহিক ভাবে যেটা ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসাবে যেগুলো করছে, আমাদেরকেও ঠিক সেভাবে তারা সব সব সবগুলো মূল্যায়ন করছে, এটা আমার মনে হয়। আর যেটা বলছেন যে ইব্রাহিমের কথা, ইব্রাহিম দলের সাথে যোগ হওয়াতে আমাদের দলের আক্রমণ ভাগের শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে। প্রথম দিন ইব্রাহিম এসে তাকে আমরা কোভিড টেস্ট করিয়েছি, পরের দিনই তার নেগেটিভ পেয়ে তাকে আমরা মাঠে নিয়ে গিয়েছি, মাঠে নিয়ে প্র্যাকটিস করছে, স্পেশাল ভাবে তাকে নিয়ে আলাদাভাবে কাজ করছে। আমি নিজে দেখেছি আমাদের ফিটনেস কোচ আলাদাভাবে তার টেস্ট করিয়েছে, সেই টেস্টও ভালো করেছে। আর আমি মনে করি যে ইব্রাহিম এরপরে জিম, সুইমিং পুল ওকে এক্সট্রা ভাবে আমাদের ফিটনেস কোচ এক্সট্রা ভাবে ওকে একা একা ট্রেনিং করেছে, করানোর পরে এখন সে একটা বেশ ভালো শেপে আছে। তো আশা করি আগামী পরশু দিনের ম্যাচে সে অবশ্যই আমাদের স্কোয়াডে থাকবে, কিন্তু সে 11-এ থাকবে কিনা এটা কোচ বলতে পারবে। তবে সে এখন ভালো অবস্থায় আছে, ইব্রাহিম খেলার মতো অবস্থানে এখন আছে আমি বলতে পারি। খেলার মতো সে ফিট আছে, কোচের উপর আসলে নির্ভর করছে যে তিনি একাদশে থাকবেন কি থাকবেন না ভারতের বিপক্ষে ম্যাচটায়। সেই ম্যাচটা নিয়ে দর্শক আরো কথা বলবো, তবে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবে না, সাথেই থাকুন। দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছি আমি নাবিল কায়সার। কথা বলছিলাম বিশ্বকাপ বাছাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পথচলা নিয়ে। আমাদের সাথে আছেন কাতার থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন, আছেন সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় দল মামুনুল ইসলাম এবং কোচ সাইফুল ভাই টিটু। টিটু ভাইকে দিয়ে যদি শুরু করি, যেমনটা আসলে আমরা বলছিলাম ইতিমধ্যেই বলেছি যে ইনজুরির সমস্যা তো বাংলাদেশ দলে বেশ প্রবল এখন। সাদউদ্দিন নেই, জীবন এর আগের থেকেই আসলে ফিট নন, এবং এছাড়া সোহেল রানা ইনজুরিতে পড়েছেন, আশরাফুল রানাও ইনজুরিতে পড়েছেন। এগুলো তো আসলে একজন কোচের জন্য অবশ্যই বেশ পীড়াদায়ক, এবং স্টার্টিং লাইন আপের 3-4 জন যদি একই সাথে না থাকেন সেটা তো ব্যাকফুটে ঠেলে দেয় কোচকে। না, অফকোর্স এটা আসলে নর্মাল স্টোরি ফর এ ফুটবল টিম, এবং কোচকে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করেই টিম চালাতে হয়, এটা খুব স্বাভাবিক। তো এগুলির মধ্যে যেটা হয় যে আসলে ওই ধরনের প্লেয়ার রেডি রাখাটা হচ্ছে জরুরি, যে বেঞ্চে আমার ওই ধরনের প্লেয়ার রিপ্লেসমেন্ট আছে কিনা। তো ন্যাশনাল টিমে অবধারিত ভাবে থাকা উচিত, যেহেতু এটা ক্লাব টিম না, ন্যাশনাল টিমে সব ভালো প্লেয়ারই তো যায়, তো ওই হিসাবেই কিন্তু রিপ্লেসমেন্ট দাঁড়ায় যাওয়ার কথা। তো তারপরে যেটা কোচের সবচেয়ে প্রবলেম যেটা গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে একসাথে অনেকগুলি প্লেয়ার যদি একই পজিশনে, যে ফরওয়ার্ড লাইনের এখানে যে প্লেয়ারগুলি নাই, এটা অবশ্যই একটা চিন্তার ব্যাপার। বাট একটা জিনিস হচ্ছে যে নতুন অনেক প্লেয়ার দেওয়া হচ্ছে। আমি দেখলাম তারেক কাজীর খেলা দেখলাম, উইচ ইজ মানে আমার কাছে মনে হচ্ছে ডিপেন্ডেবল একজন ডিফেন্ডার, যে ফিজিক্যালিও ভালো এবং তার অ্যাগ্রেশন বা অ্যাগ্রেসিভনেস আছে, কম্পিটিটিভ খুব, ওই জিনিসগুলি খুব কাজে দেয়। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে এগুলি নিয়ে আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার একটা কোচের জন্য। টিমে এই ধরনের প্রবলেম থাকবে, এগুলি সলভ করতেই আগাতে হয়, এটাই নিয়ম। তো এনিথিং ক্যান হ্যাপেন। এই ধরনের সিচুয়েশনের জন্য হোয়াট ইজ সিনারিও বলি আমরা, যে কোনো কিছুর জন্য তৈরি থাকা। এই 1 গোল খেয়ে গেলাম, এই 2 গোলে আগিয়ে আছি, এই 2টা প্লেয়ার, আমার একটা প্লেয়ার রেড কার্ড ছিল, কি করব, এইসব জিনিসগুলি সবসময় আমাদের কাজের মধ্যে থাকবে। একটু ইকবাল হোসেনের কাছে জানতে চাই, যেমনটা সাইফুল ভাই টিটু বলছিলেন যে তারিক কাজীর এখন পর্যন্ত অভিষেকটা দারুণ হয়েছে, তাকে ফিজিক্যালি বেশ শক্ত সমর্থন মনে হয়েছে এবং মাঠে তার পারফরমেন্সটাও ভালো ছিল, এবং যে ধরনের পরিবেশ থেকে তিনি এসেছেন, ইউরোপে বেড়ে উঠেছেন, কাতারে আপনি কিছুক্ষণ আগেই বললেন যে 47 ডিগ্রি তাপমাত্রায় আজকে আপনারা প্র্যাকটিস করেছেন। বাংলাদেশের আবহাওয়া আসলে অনেক খুব বেশি গরম, কাতারের সাথে তুলনা যদি করা হয়, কাতার সেটার চেয়েও বেশি গরম। সেক্ষেত্রে তারিক কাজীর এখন পর্যন্ত পারফরমেন্স কেমন দেখছেন এবং মানিয়ে নিতে সমস্যা হচ্ছে কিনা? আসলে আমি তারেক কাজীকে কাছের থেকে দেখেছি এবারই প্রথম। তো ও আসলে বসুন্ধরা কিংস অনেকদিন প্র্যাকটিস করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে এই প্লেয়ারটা খেলার জন্য অনেক সিরিয়াস। আমার কাছে খুব ভালো লেগেছে ওর অ্যাটিটিউড গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। প্রপার টাইমে মাঠে যাচ্ছে, প্রপার টাইমে ডাইনিং এ আসছে, সবকিছু প্রপারলি করছে। তুমি সত্যি আসলে ওর মধ্যে খেলার জন্য ও আসলে পাগল হয়েছিল। আমি মনে করি যে আসলে এই যে ওর ইচ্ছাটাকে আমি প্রবল ভাবে শ্রদ্ধা করি, এই কারণে যে আসলে ও আমাদের এই দেশে, আমি ওকে পার্সোনালি জিজ্ঞেস করেছি যে আসলে কোথায় তোমার ভালো লাগে, ফিনল্যান্ড না বাংলাদেশে, তুমি কোথায়? ও বলছে যে আমার এখানে অনেক ভালো লাগে, আমি এখানে খেলতে চাই। তো দেখেন, আমি বলবো যে আসলে জামাল ভুঁইয়াও যখন প্রথম এই দেশে এসেছিল ফার্স্ট, তখন আমি এই টিম ম্যানেজার ছিলাম, তখন আমি ম্যানেজারের দায়িত্ব। এবং শেষ ম্যাচটা তারিক কাজীর যখন অভিষেক হয়েছে, জামাল কিন্তু তার 50তম ম্যাচ খেলেছেন বাংলাদেশের হয়ে।
এটা এটা বলবো, আমি বলবো যে জামাল যখন প্রথম ন্যাশনাল টিমে আসে তখন আমি ম্যানেজার ছিলাম। জি। তখন আমি ম্যানেজার ছিলাম, তখন আমার মনে হচ্ছে তো ওই সময় জামাল হয়ে আসে, আজকে সে বাংলাদেশ টিমের দায়িত্ব পালন করছে এবং অনেক ভালো ফুটবল খেলছে, আমাদের হয়ে ইন্ডিয়াতে ফুটবল খেলছে। তো আমি তারেক কাজীর মধ্যেও আসলে ভালো কিছু দেখতে পাই আসলে, যে আসলে এই ছেলেটা যদি তার চেষ্টাটা মধ্যে থাকে তো সে, আমার বিশ্বাস সে ভালো করবে বাংলাদেশে, এবং বাংলাদেশ জাতীয় দল তার কাছ থেকে ভালো ছাড় দিতে হবে, এটা আমার বিশ্বাস। ইকবাল হোসেন, আপনার কাছ থেকে আমরা কিছুক্ষণ আগে শুনেছি যে ইব্রাহিম আসলে ম্যাচ খেলার মতো ফিট আছেন এবং চাইলেই জেমিডে হয়তো তাকে ভারত ম্যাচে ব্যবহার করতে পারবেন। সুফিলের আসলে সবশেষ আপডেটটা কি, সেটাও যদি একটু দর্শকদের জানাতেন। সুফিলের যে ব্যাপারটা ছিল, সুফিলকে আমরা 2 তারিখে পরীক্ষা করিয়েছিলাম। তো আসলে ওই সময় তো ফলাফলটা মনে হয় হয়তো অত জি। ভালো আসেনি, যার কারণে আসলে আমরা আর ওকে নিয়ে পরবর্তীতে কোচ হয়তো ওকে নিয়ে আর প্ল্যানিং ওইভাবে রাখিনি যে না ঠিক আছে আসবে, এসে আবার টিমের সাথে মানাবে, আবার কয়দিন পরে করবে। এই কারণে আসলে সুফিলের লাস্ট যে অবস্থানটা, এটা আমরা আসলে লাস্ট পরীক্ষাটাও জানি না কি হয়েছে। তো কোচ যখন এই 2 তারিখের পরে ওকে পাই নাই, তখন সে হয়তো সেক্ষেত্রে আর ভারতের সাথে ওমান ম্যাচেও আর তাকে কাউন্ট করছেন না কোচ জেমিডে? না, এখনো নতুন কোন, এখানকার কোভিড প্রটোকলে এখন জি। আমরা নতুন কাউকে আনতে পারছি না। আচ্ছা। এই 3 তারিখের পরে আমরা নতুন এখানকার কোভিড প্রটোকলে, তার আগে যখন যে ছাড়টা আমাদেরকে কাতার ফুটবল ফেডারেশন দিয়েছে, নতুন করে 3 তারিখের পরে এই ছাড়টা তারা আমাদেরকে দিচ্ছে না। আচ্ছা। এই কারণে হয়তো আমাদের প্ল্যানিং এর থেকে সরে গেছে, এবং আমাদের কি স্পষ্টভাবে অফিসিয়াল লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ফ্যাসিলিটিস গুলো তারা দিচ্ছে না। এই কারণে আসলে আমরা ওইখান থেকে সরে আসতে আমরা বাধ্য হয়েছি। আচ্ছা, আমি একটু মামুনুল ইসলামের কাছে যেতে চাই। যেমনটা আমরা ইতিমধ্যে আসলে আলোচনা করছিলাম যে সোহেল রানাও শেষ ম্যাচটা ইনজুরিতে পড়েছেন, সাদউদ্দিনের কথা বলছিলাম, জীবনের কথা বলছিলাম, তারাও নাই, এবং বাংলাদেশ সবসময় আসলে গোল খরায় তো ভোগে। স্ট্রাইকাররা যেহেতু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বলুন বা ঘরোয়া ফুটবলে বিদেশিদের দাপটে স্ট্রাইকাররা দেখা যায় বেঞ্চেই সময় কাটাতে হয় বেশি, এবং ইন্টারন্যাশনাল ম্যাচ যখন খেলতে যাওয়া হয় তখন গোল খরাটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম। সেখানে স্ট্রাইকারদের 2-3 জনই আসলে নাই। কতটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে বলে মনে করেন? এটা সাধারণত ন্যাশনাল টিম এটা অনেক বড় ইম্প্যাক্ট করে, কারণ হচ্ছে লাস্ট 4-5-6 বছর ধরে কিন্তু এই স্কোরিং খরাটাই কিন্তু থেকে যায়। স্কোরিং ন্যাশনাল টিমের স্কোরিং অভাবটা থেকে যায়। বাট আমি বলবো যে ম্যাচ জিততে হলে আপনাকে স্ট্রাইকারের উপর আশা থেকে হবে না। ম্যাচ জিততে হলে আপনাকে যে কোনো পজিশনে গোল করে ম্যাচ জিতা হওয়া দরকার। কারণ একটা গুড শেপের টিম, একটা ভালো টিম সবাই গোল করার জন্য গোল করতে পারে। বাট আমাদের স্ট্রাইকার অভাবটা আজকে নতুন নয়, স্ট্রাইকার অভাবটা অনেক পুরাতন। এখানে আমাদের স্ট্রাইকার উঠে আসতেছে না। যদিও স্ট্রাইকার আছে, এখনো মতিন আছে, সুমন রেজা আছে, তারা আসলে ক্যাপাবেল, বাট তারা অনেক সেই সুযোগটা তো তারা ঘরোয়া ফুটবলেও আসলে পুরোপুরি পান না। এটা তো আপনারা নিজেরাও জানেন যে লিগে যখন 4টা ফরেন দেওয়া হয়, 4টার মধ্যে কিন্তু দেখা যায় 3জনই স্ট্রাইকার খেলানো হয়। 3জনের স্ট্রাইকার, এটা ক্লাবের ক্ষেত্রে হয়, এবং আমাদের দেশে ওইরকম ভাবে কোয়ালিটিফুল স্ট্রাইকারও নাই যে আপনার খেলাইতে হবে, যে ফিজিক্যালি বলেন স্ট্রং এবং গুড ফিনিশার বা আপনার ইন্ডিভিজুয়ালি প্লেয়ার স্ট্রাইকার খুবই কম। দেড়শোয় তো ফরেন প্লেয়ার আনা হয়, যারা যেমন জীবন যদি ফিট থাকে, জীবন সবসময় খেলে, যেমন আপনার বসুন্ধরা কিংস এর সবুজ আছে, সবুজ এখন ম্যাচ খেলতেছে। কয়েকটা জায়গায় গুড সাইড আমি বলবো যে তারপরেও আপনাকে ম্যাচে আসতে হলে আপনাকে যে কোনো পজিশন থেকে আপনাকে গোল করতে হবে। বাট আমাদের স্ট্রাইকার নিয়ে কাজ করতে হবে, স্ট্রাইকার বাইরে করে নিয়ে আসতে হবে, দেন বাংলাদেশের অনেকটা 50-50 ম্যাচগুলিতে ভালো রেজাল্ট করতে পারবে। আমি একটু সাইফুল ভাই টিটুর কাছে এই বিষয়টা নিয়ে আরেকটু জানতে চাই। আমরা শেষ ম্যাচটায় দেখেছি একটা 1-on-1 পজিশনে মতিন মিয়া ছিলেন মাসি সাইগনের সাথে, যিনি আবাহনীতে খেলেন, এবং একটা পেনাল্টির সুযোগও ছিল, এবং বিপ্লব আহমেদ একটা 1-on-1 পজিশনে মিস করেছেন। যখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বলুন বা ঘরোয়া ফুটবল বলুন, এই প্লেয়াররাই আসলে নিয়মিত 90 মিনিট খেলার সুযোগ পান না। জাতীয় দলের হয়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে বড় মঞ্চে যখন হঠাৎ করে সুযোগগুলো পান, 1-on-1 পজিশনে আসেন বা গোলের সুযোগগুলো পান, যেটা তারা ঘরোয়া ফুটবলে প্র্যাকটিস করে অভ্যস্ত না, সেটা কি তাদেরকে মানসিকভাবে পিছিয়ে দেয় কিনা? আমি মনে করি না, কারণ খেলার সুযোগ পাওয়া না করে পেলেও প্রতিদিন তো আমরা ট্রেনিং সেশনে ট্রেনিং করছি, এবং আমরা যেসব ম্যাচে প্রিমিয়ার লিগে খেলছি না, আবার ফ্রেন্ডলি ম্যাচ গুলাতে খেলছি। আমার কথা হচ্ছে যে আমাদের সময় ওরকম অনেক প্লেয়ার ছিল যারা 11-এ খেলছে না, বাট যখন এই 10-15 মিনিটের জন্য নামতো, তারা কিন্তু ওই পারফরমেন্সটা দেখাতো যে তাদের পজিশনে তারাও পারে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফরেন প্লেয়ার।
তো এই জিনিসটা হচ্ছে যে আমি বলবো যে গোল স্কোরিং এর দিকটা আমার দৃষ্টিতে এটা একদম পুরোপুরি একটা আর্ট। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক একটা ইনটিউশন। এটা কিন্তু কোনো কোচ কাউকে তৈরি করবে না। আমি আসলাম ভাইকে দেখেছি, আমি নকিবকে দেখেছি, এবং পরে যারা আসছে আলফাজ, তো ওদের দেখেছি ওরা এক্সট্রা মানে এত ওয়ার্ক করেছে যে নিজেদেরকে আরো শানিত করার জন্য, এই জিনিসটা এখনকার প্লেয়ারদের মধ্যে একটু কম। তো আমি মনে করি যে একটা প্লেয়ারই পারে ইন্ডিভিজুয়ালি তাকে অন্য একটা উচ্চতায় নিয়ে যেতে, যেটা আসলে এমনি এই বিকেএসপি বা ওই ধরনের একটা স্ট্রাকচার একাডেমিতে কিন্তু এগুলি সম্ভব, যদি আমরা 12 বছর বয়স থেকে শুরু করি। তো আবার যদি বিএফএফ এর যদি একাডেমি একটা আমরা করতে পারি ন্যাশনাল টিম ট্রেনিং সেন্টার মতো, তো ওইখানে বিভিন্ন এজ গ্রুপের ন্যাশনাল টিমের জন্য আমরা প্লেয়ার তৈরি করতে পারি। এই জিনিসগুলি তো আসলে অনেক লং টার্মের ব্যাপার। এই মুহূর্তে আমাদের হাতে যে প্লেয়াররা আছে এদের কাছ থেকে হয়তো আমরা যা পাচ্ছি এর চেয়ে বেশি কিছু পাবো না হয়তো। এটা হচ্ছে আমার ফিয়ার, আমার একটা ভয়। তো এই জন্য এদের যে কোয়ালিটি অ্যাবিলিটি আছে এটা দিয়ে আমরা সর্বোচ্চ যে আউটপুটটা পেতে পারি ওইভাবেই ফুটবলটা খেলতে হবে। এই জন্যই আমরা বারবার ঘুরে ফিরে কিন্তু দেখছি অ্যান্ড্রু ওয়ার্ড শুরু করেছে যে ফিটনেস এর উপর জোর দেওয়া। যে মামুন বলছিল খাদ্যাভ্যাস, নিউট্রিশন, ডায়েট কি হবে, এগুলি দিয়ে অন্যান্য যে ঘাটতিগুলি আছে ফিজিক্যাল ফিটনেস দিয়ে ওগুলি কভার করার একটা চেষ্টা। তো আমরা কিন্তু ইচ্ছা করলে ওই আশা করতে পারবো না যে একটা খুব সুন্দর গোল ও দিয়ে দিবে, বিপ্লব ফিনিশ করে দিবে, এটা না। এবং ওই আমাদের হয়তো সেট পিসে তপু আসলে যে কাজটা করেছে, অদ্ভুত টার্নিং করে যে শটটা নিয়েছে, ও যদি আরেকটা টাচ করতো দেন এটা গোল হতো না। তো ওই জিনিসগুলি আবার মানে কিছু মাঝে মধ্যে আমাদের জন্য খুব কাজে লেগে যায়। তো আমাদের এইভাবেই চলতে হবে আনলেস এন্ড আনটিল আমরা ওই ধরনের মানে স্ট্রাকচার্ড ওয়েতে প্লেয়ার তৈরি যদি না করতে পারি নেক্সট 10 ইয়ার্স এর কোনো ফোকাস নেই। আদারওয়াইজ এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট আমি মনে করছি। সাইফুল ভাই, টিটু, মামুনুল ইসলাম এবং ইকবাল হোসেন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায় সময় দেওয়ার জন্য এবং বিশ্বকাপ বাছাই বাংলাদেশের পথ চলা নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আগামী সপ্তাহে হাজির হয়ে যাব নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।